তোমার সাথে যখন রক্তিমের বিয়ে হয় তারও প্রায় বছর এক আগে বিষয়টা আমরা জানতে পেরেছিলাম। প্রচণ্ড মাথা ব্যথা যখন ছটফট করে, প্রথমে বিষয়টা অতটা গুরুত্ব না দিলেও পরবর্তীতে যখন ডক্টর দেখানো হলো, বিভিন্ন টেস্ট করা হলো, তখনই জানতে পারলাম ওর ব্রেন টিউমার। আমি তখন ভীষণ ভেঙে পড়েছিলাম, দিন রাত কেবল কান্না করতাম। কেন ওর জীবনে এমন কিছু হলো তা ভেবে। ছোটোবেলা থেকে কষ্ট পেতে পেতে জমে যাওয়া ছেলেটার জীবনের আমার কেন এমন শাস্তি। সৃষ্টিকর্তার কাছে বারবার প্রার্থনা করেছি যাতে ওর ভালো কিছু হয়। দিনরাত কেঁদে ভাসিয়েছিলাম, কিন্তু ও কোনো কিছুতেই এই বিষয়টা নিয়ে একদিনও মন খারাপ করেনি। বাবা মায়ের থেকে কষ্ট পেয়ে ম্যাচুরেট হওয়ার পর থেকে ওর মুখে সারাক্ষণ যে মুচকি হাসিটা জড়িয়ে থাকতো, সে হাসিটা তখনও ছিল। নিজের জীবনের এমন একটা কথা জানতে পেরে কোনোদিনও মনে হয়নি দুঃখ করাটা উচিত, কারণ ও জানতো আমিও কিছু বছর পর ওর সাথে আর থাকবো না। কোনো একদিন আমিও শেষ নিঃশ্বাস ত্যাগ করব, তখন তো ও একা হয়ে যাবে। কি করে বাঁচবে সে নিঃসঙ্গ জীবনে? সে কষ্টকর নিঃসঙ্গ বৃষ্টি জীবনটা কাটানো থেকে এভাবে ব্রেন টিউমার উপলক্ষে অকালে মরে যাওয়াটাই ভালো, এটাই ওর মাথায় ঢুকিয়েছিল তখন। ওর মনে হতো সৃষ্টিকর্তা এটা ওর ভালোর জন্যই করেছে। ওই যে বলে না, বিধাতা যা করে ভালোর জন্যই করে। জানো, ওই কথাটা মনে প্রাণে বিশ্বাস করলো, কিন্তু আমি মানতে পারলাম না। ডক্টরের সাথে আলাপ করে জানতে পারলাম অপারেশনের মাধ্যমে টিউমার নামক অভিশাপটা থেকে মুক্তি পাওয়া যেতে পারে, তবে নিশ্চয়তা নেই। অপারেশনটা সফলতার অংশ ছিল 50%, আর অসফলতার অংশ ছিল 50%। আজও মনে পড়ে সেই দিন। জানো, আমার জড়িয়ে কেঁদেছিল, চোখ মুছে পানি মুছিয়ে থেকে বলেছিল, সুইটহার্ট, আর কতদিন বাঁচব তা তো আমি জানি না। হয়তো খুব শীঘ্রই মরে যাব, নয়তো বেশি হলে আর অল্প কয়েক বছর। সেই তো একদিন আমি মারাই যাব সুইটহার্ট। কিন্তু অপারেশনটা অসফল হলে আমাকে এক্ষুনি সব ছেড়ে চলে যেতে হবে এই দুনিয়া থেকে। তোমার থেকে চিরতরে চলে যেতে হবে সুইটহার্ট। তার থেকে আর কয়টা দিন বাঁচে সুইটহার্ট? তোমায় নিয়ে সুন্দর করে আর কয়েকটা বছর কাটে প্লিজ। আমি সেই দিন জানের কথার ওপর আর কোনো কথা বলতে পারিনি অদ্রি। কান্নায় বারবার চোখ ভিজে গেছিল আমার। তারপরও সেই প্রসঙ্গে জানের সামনে তুলিনি কোন দিনই আমি। যদি ওর মন খারাপ হয় সেই ভয়ে আর কোনো দিন এই বিষয়টার মনে পড়তে দেইনি। সবসময় ওকে হাসি খুশি রাখার চেষ্টা করতাম, সবসময় আগলে রাখার চেষ্টা করতাম, যাতে কোনো দিনও ওই কথাটা মনে করে কষ্ট না পায়। সুইটহার্ট ছোট্ট নিঃশ্বাস ফেললেন সবগুলো কথা বলে। অদ্রিজা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। তারপর তারপর কি হয়েছিল সুইটহার্ট? অপারেশনটা কবে হয়েছিল? তোমার সাথে যে ওর বিয়ে হয়েছিল বিষয়টা আমি প্রথমে জানতাম না। হয়তো ওর বাবার পছন্দ করা মেয়েকে বিয়ে করেছে ভেবে কষ্ট পাবো, এ ভেবে বলেনি, জানি না ঠিক। তবে হয়তোবা তোমার সাথে বিয়ের পর থেকেই রক্তিম তার নিজের সাথে ভিতরে ভিতরে লড়তে থাকলো। নিজের সাথে নিজে প্রতিনিয়ত লড়তে লড়তে যখন ক্লান্ত হয়ে যেত, পরাজিত হয়ে যেত, তখন টলমলে চোখে চেয়ে থাকতো। কোনো দিন কান্নাও করতো। আমি অবাক হয়ে চাইতাম যে সব দুঃখকে লুকিয়ে হাসতে জানে, সে কাঁদতেও জানে। ওই দিনগুলো আমি টের পেয়েছিলাম। আমার ছোট্ট দাদু ভাই যে সেই ছোট্ট রয়ে গেছে, তা ওই দিনগুলোতে আমি বুঝেছিলাম। বারবার বলতো, সৃষ্টিকর্তা এমন কেন করলো আমার সাথে? আমি দীর্ঘশ্বাস ফেলতাম। প্রায় 1 মাস, 1 মাস থেকে কম হবে অবশ্য। ও আমার থেকে দূরে ছিল। জিজ্ঞেস করলে বলতো অফিসের কাজে। সে প্রথম আমার থেকে কিছু লুকিয়ে গিয়েছিল। তোমার সাথে ওর বিয়ের কথাটা লুকিয়ে গিয়েছিল। যেই দিন জানতে পারলাম তোমাদের বিয়ের বিষয়টা, আমি বাকরুদ্ধ হয়ে তাকিয়েছিলাম। সত্যি বিশ্বাস হচ্ছিল না আমার। পর মুহূর্তে অবশ্য আমি হেসেছিলাম। আমি সত্যি চেয়েছিলাম ওর জীবনে কেউ আসুক, কেউ ভালোবাসুক ওকে। আমি যখন থাকবো না দুনিয়ায়, তখন যাতে কেউ ওকে ভালোবাসে, আগলে রাখি, সত্যিই চেয়েছিলাম। সৃষ্টিকর্তা সেই ইচ্ছেটা পূরণ করলেন তোমায় এনে। তখন বুঝেছিলাম দিনের পর দিন ও মন খারাপের কারণ, কান্নার কারণ। বুঝতে পেরেছিলাম ও তোমায় ভালোবাসে,
সেই দিন সত্যি কতটা খুশি হয়েছিলাম আমি জানি না। মনে মনে বারংবার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছিলাম, কিন্তু ওই যে দিন শেষে ওই একটাই ভয়, ওই ভয়টার কারণে ও তোমাকে দূরে সরিয়ে দিতে চেয়েছিল। ওই ভয়টার কারণেই তোমার সুন্দর জীবনটাকে ওর অনিশ্চিত জীবনের সাথে জড়াতে চায়নি। নিজের ভালোবাসাকেও বিধাতার ওই অভিশাপের ভেতর মুড়িয়ে দিয়েছিল। ভালোবাসার মানুষটাকে নিজের জেনেও পর করে দিতে চেয়েছিল শুধু ওই একটাই কারণে। অদ্রিজা থমকে গেল। রক্তিম যে তাকে ভালোবাসে কথাটা মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাতেই কেঁপে উঠল শরীর। তারপর তারপর ও তোমার দূরে সরিয়ে দিল, সিদ্ধান্ত নিয়েই নিল ওর অনিশ্চিত জীবনের সাথে তোমার জীবন কিছুতেই জড়াবে না। সেই হিসেবে তোমার মায়ের কাছে ভুলভাল সব প্রমাণ করে তোমায় রেখে আসলো। ভেবে নিয়েছিল এবার তোমার আর ওর পথ আলাদা। সে আলাদা পথ হাঁটতে গিয়ে নিজে বারংবার রক্ত ঝরিয়েছে। দিন শেষে সে কষ্টগুলোকে আপন করেও নিজেকে আলাদা রাখলো তোমার থেকে, কিন্তু বিধাতা বোধহয় চায়নি। তাই তো মাসখানেক পর অত্রিয়া কল করে বলল তুমি মা হতে চলেছো। সেই দিন ওর অনুভূতিটা কেমন হয়েছিল তা হয়তো বলে বোঝাতে পারবো না। ওর মুখে সেই হাসিটাতে পৃথিবীর সব সুখ ছিল সেই দিন। আর সেই দিন ও সিদ্ধান্ত নিল অপারেশনটা করাবে নিজের সন্তানের জন্য। সেদিন ওর বাঁচার আকুতি মিনতি দেখে আমার চোখটা টলমল করেছিল। ঝাপসা চোখে ওর দিকে সেদিন অনেকক্ষণ তাকিয়েছিলাম আমি। তারপর সেই সময়টা এলো, দেশ ছেড়ে অপরিচিত দেশে ওর চিকিৎসার জন্যই গিয়েছিলাম। এতটা রিস্ক নিয়ে, জীবন মরণ নিয়ে প্রশ্ন রাখা সে অপারেশনটা যখন ঠিকঠাকভাবে সম্পন্ন হলো, সফল হলে জানালো ডক্টর, তখন কান্নায় চোখজোড়া লাল হয়ে গিয়েছিল আমার। 2 দিন পর যখন ওর জ্ঞান ফিরল তখন হাউমাউ করে কেঁদেছিলাম। ও শুধু হেসেছিল সেদিন, অস্ফুট স্বরে বলেছিল, আমার সন্তান আমার সাথে বাঁচবে। সৃষ্টিকর্তা আমার সন্তানের সাথে অন্যায় করেনি। সে কথাটা শুনে কান্না করতে করতে হেসেছিলাম আমি। তারপর আরও 1 মাস পর আমার দেশে ফেরা, তোমার জ্বালানো, তোমার স্বাধীনতার হস্তক্ষেপ করা, তোমার আপন প্রচেষ্টা সেখান থেকেই শুরু। কথাগুলো বলেই দীর্ঘশ্বাস ফেলল সুইটহার্ট। অদ্রিজা কেবল টলমল চোখে চেয়ে থাকলো। রক্তিমের এত বড় একটা অপারেশন হলো অথচ সে কিছুই জানলো না, কিছুই জানালো না কেউ তাকে। যদি রক্তিম আজ না থাকতো, যদি রক্তিমের কিছু হয়ে যেত, ভাবতেই মুচড়ে উঠল ভেতরটা। শত হোক ভালোবাসে তো, ওই মানুষটাকেই তো ভালোবাসে। সকাল সকাল ঘুম ভাঙতে বিছানায় নিজের পাশে রক্তিমকে আবিষ্কার করলো অদ্রিজা। গতকাল রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিল সে, তখন রক্তিম ফেরেইনি। হয়তো ঘুমানোর পরই এসেছিল রক্তিম। ঝাপসা চোখে রক্তিমের ঘুমন্ত মুখের দিকে তাকিয়েই হাসল। চোখ জোড়া স্থির রেখে রক্তিমের মুখ চোখ গভীরভাবে পর্যবেক্ষণ করলো। কাপা হাতে রক্তিমের কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিতে ঘুমন্ত রক্তিম সজাগ হলো বোধ হয়। চোখ জোড়া সেভাবেই বন্ধ রেখেই কপালে চেপে ধরল অদ্রিজার হাতটা। ঘুম জড়ানো গলায় বলে উঠল, ঘুমিয়ে আছে বলে সুযোগে সদ্ব্যবহার করে ফেলেছেন। না, দেখছিলাম ছেলেদের চুল সরানোর অনুভূতিটা কেমন হয়। ভবিষ্যৎ হাজবেন্ডের ঘুমন্ত অবস্থায় এভাবে চুলে হাত বুলাবো, দারুণ না আইডিয়াটা? ভবিষ্যৎ হাজব্যান্ড সে আর আপনার জীবনে আসবে না। সে আশা ছেড়ে ফেলুন খুব দ্রুত, হয়তো আফসোস করবেন। কেন আফসোস করবো কেন? আপনার থেকেও শতগুণ ভালো হাজবেন্ড পাবো আমি, দেখবেন। আপনার মতো অসহ্য করে একটা লোকের সাথে দিন কাটাতে হবে না, এটা ভেবেই তো দারুণ লাগছে আমার। মনটা ফুরফুরা লাগছে। আহ, আমি, আমার বেবি আর আমার ভবিষ্যৎ হাজবেন্ড, দারুণ একটা সংসার হবে। রক্তিম প্রথমবার মজা হিসেবে উড়িয়ে দিল। এবার চুপচাপ মুখ চোখ গম্ভীর করলো। ঘুমে ফোলা চোখ জোড়া জোরে করে মেলে ধরল অদ্রিজার দিকেই, শান্ত নিশ্চলভাবে চেয়ে থাকলো। ভ্রুচি জিজ্ঞেস করলো, পেয়ে গেছে নাকি ভবিষ্যৎ হাজব্যান্ড? আপনার খুশি দেখে তো মনে হচ্ছে ভবিষ্যৎ হাজব্যান্ডকে আজই বিয়ে করে বর্তমান হাজব্যান্ড বানিয়ে নেবেন। পাইনি এখনো, খোঁজ চলছে। পেয়ে গেলে একটু করে বিয়ে করে প্রেজেন্ট হাজবেন্ড বানিয়ে নেব। দিহান বেচারা নেহার সাথে চিপকে না গেলে আপনার কথা অনুযায়ী দিহানকেই বিয়ে করে নিতাম। রক্তিম আরেক দফা ভ্রু কুচকাল। আশ্চর্যজনকভাবে অদ্রিজার কথাবার্তায় আচরণে অদ্ভুত পরিবর্তন দেখে বিস্ময় খেলে গেল চোখে মুখে। কথা বলার সময় আগে যে রাগ ক্ষোভ ঘৃণা থাকতো আজ সেটা নেই। দৃষ্টিতে অদ্ভুত রহস্য। কি হলো, কষ্ট হচ্ছে? চিন্তা নেই, আপনিও কাউকে বিয়ে করে ফেলবেন, এই আর কি। আমাকে তো আর ভালোবাসেননি, তাকে ভালোবাসবেন, খুব করে বাসবেন। বাসবেন না?
রক্তিমের দৃষ্টি আরও সরু হলো, গম্ভীর গলায় বলে উঠল তৎক্ষণাৎ। সমস্যা কি আপনার? সকাল সকাল বিয়ে, হাজবেন্ড নিয়ে পড়লেন কেন? অদ্ভুত। কেন অদ্ভুত কেন? চুক্তি হোক বা স্বাভাবিক, আপনার সাথে আমার বিয়েটা তো হয়েছে। আপাতত আমি তো আপনার স্ত্রী। আপনার চাওয়াগুলো পূরণ করা আমার উচিত নয় কি রক্তিম? আপনি তো এত কষ্ট করে দিহানকে আকুতি মিনতি করে বলেছিলেন। রক্তিমের চোয়াল শক্ত হলো, ফর্সা মুখটা লাল রক্তিম হয়ে উঠল মুহূর্তে। আপনি শুধু শুধু এত স্বপ্ন দেখে ফেলেছেন। কেউ আসবেও না আপনার জীবনে, আর কেউ আপনার হাজবেন্ড হবে না। সো অ্যাকসেপ্ট আর কাকেই করবেন? আপনি মিথ্যে স্বপ্ন দেখতেই পারেন, আমি আপাতত কিছু মনে করছি না। মনে করেননি? তাহলে চোখ মুখের হঠাৎ এই পরিবর্তন? রাগে থমথমে হয়ে গেলেন যে মিস্টার রক্তিম মাহমুদ? নিজের স্ত্রী অন্য কাউকে নিয়ে ভাববে বলে? সমস্যা কি ভাবলে? এমনিতেও তো ডিভোর্স তো হয়েই যাবে আপনার সাথে, তাই না? রক্তিম রাগল, চোখে মুখে দেখা গেল প্রখর দৃষ্টির চমৎকার রেশ। অদ্রিজার দিকে ফিরে কানের কাছে দাঁত চেপে বলে উঠল, বারবার ডিভোর্সের কথা কেন বলেন? আশ্চর্য, ডিভোর্সটা হবে না। আপনি শুধু শুধু এসব নিয়ে পড়ে আছেন, আর এসব বলে আমাকে বিরক্ত করছেন শুধু শুধু। মোটেই না। আগামী 1 মাসের মধ্যে দেখবেন হুট করে কোনো একদিন বিয়ে করে নিয়েছি। আপনার শখ আমি অন্য কোনো পুরুষের অধীনে থাকি, শখটা পূরণ করা দরকার নয় কি? স্টুপিড। আপনাকে এখন সরি বলেছে এসবের জন্য? সরি বলা দরকার? তাই এমন স্টুপিডের মতো এসব কথা আমার সামনে তুলে ধরছেন? আমি ইচ্ছে করে জ্বালাচ্ছেন? রক্তিমের কথাগুলো শুনে ঠোঁট টেনে হাসল অদ্রিজা। রক্তিমের কলার ছেড়ে দিয়ে কপালে আসা অগোছালো চুলগুলো কানের পেছনে গুজে নিয়ে বিছানা ছাড়ল। ওয়াশরুমের দিকে পা বাড়াতে বাড়াতেই বলে উঠল, সরি নয়, অন্য কিছু বলতে হবে। বলে ফেললে এই কাহিনী খতম। আমি আর আপনাকে চালাবো না, প্রমিস। রক্তিম ভ্রু কুচকাল। অদ্রিজার কথাবার্তায় তার মতোই উৎফুল্ল, ছাড়া ছাড়া ভাব। ধরুন আপনি এতদিন যে সত্যটা, আমার যে দুর্বলতাটা জেনে আমায় এত উৎফুল্লভাবে ইজিলি জ্বালিয়ে যেতেন, ঠিক তেমনই কোনো একটা দুর্বলতা আমিও পেয়ে গিয়েছি, তাই আর কি। রক্তিম কপাল কুচকাল। দুর্বলতা কথাটা ভাবতেই মাথায় এলো অদ্রিজার প্রেগনেন্সির কথাটাই। নিজের সন্তানের প্রতি সবাই দুর্বল। অদ্রিজা কি সেই দুর্বলতার কথাই বলছে? সেই দুর্বলতার কথা জেনেই হঠাৎই পরিবর্তন? বুঝলো না রক্তিম। দ্বিধান্বিত চাহনিতে তাকিয়ে বলল, কি দুর্বলতা? আপনার প্রেগনেন্সির কথা বুঝতে চেয়েছেন? আমি আমার সন্তানের প্রতি দুর্বল এটা জেনে গেছেন? এতে জানার কি আছে? প্রত্যেক বাবাই তো তার সন্তানের প্রতি দুর্বল হবে, তাই না? হেয়ালি না করে বলে ফেলুন, কোন দুর্বলতার কথা বলেছেন? দেয়ালের সাথে ধাক্কা খেয়েছিলাম সেই দিয়ে নামার সময়। পেটের দিকে ধাক্কাটা একটু জোরেই লেগেছিল, তাই। অদ্রিজার বাকি কথাটা শেষ হলো না। ব্যথায় বেশি উঠল মন প্রাণ। দাঁতে দাঁত কামড়ে কান্না হজম করার সহস্র চেষ্টা করতে করতেই সামনে উপস্থিত হলো বিশাল দেহি লম্বা চওড়া শরীরের রক্তিম নামক যুবকটি। মুখ চোখ গম্ভীর, তার দৃষ্টি অত্যাধিক শান্ত। জমে থাকা গলাটা হালকা ছেড়েই কোলে তুলে নিল অদ্রিজাকে। ঠোঁট চেপে শীতল গলায় বলে উঠল, চলাফেরাতে একটু হুঁশ রাখলে ক্ষতি কি হয়? আপনি তো তখন একা নন, এটা কেন মনে থাকলো না আপনার? এত তাড়াহুড়ো করে চলার কি ছিল? অদ্রিজা কিচ্ছু বলল না। রক্তিমের শার্টটা মুঠো করে খামচে ধরল। অন্যদিনের মতো নিজেকে ছাড়ানোর চেষ্টা চালালো না আজ। হাত পা জমে উঠল ক্রমশ। ভারী শরীরটার নিয়ন্ত্রণ যেন নিজের উপর আর রাখা গেল না। রক্তিমের বাহু ধরে নিজের পুরো শরীরের ভার এলিয়ে পড়ল মুহূর্তেই। চোখ জোড়া বুঝে নিতে নিতেই অস্ফুট গলায় বলে উঠল সে, আমায় কোলে তুললেন কেন? কোন সাহসে? আমি যেতে পারবো। রক্তিম এবার গম্ভীর মুখ চাহনিতেও হাসি ফোটালো। ঠোঁট চওড়া করে হেসে দিহানকে ধন্যবাদ জানিয়ে পা বাড়ালো। গাড়ির সিটে অদ্রিজাকে আলতো করে বসিয়ে দিয়ে বাঁকা হেসে বলে উঠল, এই না হলো রক্তিমের ওয়াইফ? মরে যাবে, তবুও রক্তিমের মতো জেদ নিয়ে বসে থাকবে। হ্যাঁ, আপনার রাগ জেদ এসব দেখেতে ফিদা হয়ে যায়, আর ফিদা হতে চায় না। চুপচাপ বসে থাকবেন, ব্যাস। অদ্রিজা কিচ্ছু বলল না। বলার জন্য গলা দিয়ে কোনো শব্দও আসলো না অবশ্য। চোখ জোড়া বুঝে নিয়ে শরীরটা এলিয়ে দিল গাড়ির সিটে। রক্তিম ড্রাইভিং সিটে বসে আয়নায় তাকিয়ে অদ্রিজার মুখটা দেখল। ক্লান্তিমাখা ঝিমিয়ে পড়া চোখ, ঘেমে ওঠা কপালে ছোট ছোট চুলগুলো আটকে আছে। চুপসে আছে পুরো মুখ। রক্তিম দীর্ঘশ্বাস ফেলল। অদ্রিজার পেটের নিচে হাত জোড়া দিয়ে খিচে ধরা আর ব্যথায় নীলাভ মুখ, তিক্ত চাহনি দেখেই বুকের ভেতরটা মুচড়ে উঠল অজানা ভয়ে। জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ যেখানে হাজার দুঃখ সে হাসি মুখে বরণ করেছে, সেখানে আজ এতটুকুতেই বুক ভারী হয়ে উঠছে তার। কঠিন দীর্ঘশ্বাসগুলো মুক্ত করা বেশ কঠিন হয়ে উঠেছে আজ। এটাই বুঝি একজন বাবার অনুভূতি।
নিজের অনাগত সন্তানের একটুখানি ক্ষতির আভাসেও বুঝি বাবাদের বুকে এমন উতাল পাতাল ঝড় সৃষ্টি হয়। হাসপাতালের কেবিনে নিজেকে আবিষ্কার করতেই চোখ মেলে চাইল অদ্রিজা। চোখ নিজের অনেকটা কাছের কোনো পুরুষের অস্তিত্ব বুঝে উঠতেই থমকে গেল সে। উষ্ণ নিঃশ্বাসগুলো চোখে মুখে ছুঁয়ে যেতেই কেঁপে উঠল। হাত পায়ের তালু ঈষৎ ঘেমে উঠল অস্বস্তিতে। তবুও নড়াচড়া করার মতন একটুও শক্তি পেল না নিজের মধ্যে। বার কয়েক স্বপ্ন ঠিক গেলেও নিজের মুখের উপর উপচে পড়ে থাকা পুরুষটিকে সরার জন্য বলতে পারল না সে। মুখ দিয়ে একটা শব্দও বের হলো না। বিস্ময় অস্বস্তি নিয়ে ছোট্ট ছোট্ট চোখের ওপরের দিকটায় চেয়ে থাকতেই বুঝতে পারলো সামনের লোকটা ফোপাচ্ছে। আরও বুঝলো লোকটার ঠোঁট জোড়াও তার কপালের মসৃণ ত্বকটাতে স্থির। অদ্রিজা হালকা কাঁপল, হাঁসফাঁস করলো অস্ফুট স্বরে। অনেক চেষ্টা করি বলে উঠল, রক্তিম। অদ্রিজার অস্ফুট স্বরে কেঁপে কেঁপে বলা। সরি, বুঝতে পারেন আপনি রেগে আছেন। অদ্রিজা কিছু বলতে পারল না, তাকিয়ে রইল স্থির দৃষ্টিতে। রক্তিমের শুকনো মুখ চোখ পরক করে গলা শুকিয়ে আসলো মুহূর্তে। কী এমন হয়েছে? রক্তিম এতটা চুপচাপ, এতটা শান্ত। শরীর শিউরে উঠল মুহূর্তেই। চোখ জোড়া ছোট ছোট করে স্থিরভাবে রক্তিমের দিকে তাকাতেই মনে জাগলো কঠিন প্রশ্ন। কাঁপা কাঁপা ভাবে বাম হাতটা গিয়ে ঠেকলো তার পেটে। ঠোঁটে ঠোঁট চেপে বলে উঠল, রক্তিম। বাকি কথাটা বলা হলো না অদ্রিজার। রক্তিম তার তর্জনী আঙুলটা অদ্রিজার ঠোঁটে রেখেই হালকা হাসলো। কণ্ঠটা ফিচেল করার চেষ্টা করেই বাঁকা হাসার চেষ্টা করলো, কিন্তু চেষ্টা সফল হলো না। স্পষ্ট বোঝা গেল রক্তিমের হাসিটা বানোয়াট। আমার বেবি রক্তিম আবারও আঙুলটা অদ্রিজার ঠোঁটে রেখে লম্বা নিঃশ্বাস ফেলল। মুখে চোখে হাসির রেখা ফোটানোর চেষ্টা চালিয়ে শুকনো কণ্ঠে বলল, আপনার শরীরে ইনজেক্ট করা হয়েছে। ঘুমানোর কথা আপনার, ঘুমান। আপনার শরীর দুর্বল। পরে কথা বলে শক্তি পেলে কথাগুলো বলে নেবেন, ওকে? যা জানার জেনে নেবেন। এখন প্লিজ চুপ থাকুন, প্লিজ। অদ্রিজা মুখ ফোলালো। বড় বড় চোখে রক্তিমের মুখের দিকে দৃষ্টি রাখতেই তপ্তশ্বাস বেরিয়ে আসলো ভেতর থেকে। রক্তিম কি তার থেকে কিছু এড়িয়ে যাচ্ছে? বেবিটা আপনার ওয়াইফের অসতর্কতা বশত চলাফেরার জন্য অল্পের জন্য নিজের অস্তিত্ব হারায়নি মিস্টার রক্তিম মাহমুদ। তবে একেবারেই যে বেবিটাকে নিয়ে ভয় কেটে গিয়েছে তা একদম নয়। ওনার পেট ব্যথা সহ আরও বিভিন্ন প্রবলেম হতে পারে প্রেগনেন্সির সময়টাতে। বাচ্চাটার মিসক্যারেজও হতে পারে। ওনাকে সতর্ক হয়ে চলাফেরা করতে বলবেন। আর হ্যাঁ, নিয়মিত ঔষধ আর একদমই রেস্টে থাকতে বলবেন। আশা করি নিজেদের ভবিষ্যৎ বেবির কথা ভেবে এইটুকু অবশ্যই মেনে চলবেন, রাইট? রক্তিম হালকা হাসার চেষ্টা করলো। নিজের সামনে কম বয়সী যুবতী ডক্টর, হাতে রিপোর্ট। দৃষ্টি অতি তীক্ষ্ণ রেখে রিপোর্টগুলোর দিকে চেয়ে আছে সেই যুবতী ডক্টর। কণ্ঠে তার তীক্ষ্ণতার তেজ স্পষ্ট। রক্তিম চোখ তুলে তাকেও কিছু বলতে নিতেই সামনের সুন্দরী ডক্টর আবারও বলে উঠল, যদি এরপরও এমন কিছু হয় তাহলে সত্যি বেবিটা মিসক্যারেজ হয়ে যেতে পারে মিস্টার রক্তিম। ইভেন এবারও বেবিটা মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা শতকরা 50% ছিল। আমি মনে করি এরপর থেকে একটু সাবধানে চলাফেরা করবে আপনার ওয়াইফ। আর যদি তা না হয় তো আপনাদের অনাগত সন্তানকে হারাবেন। তাছাড়া বিভিন্ন প্রবলেম হতে পারে। উনি যতটা হালকাভাবে আঘাত পেয়েছেন বলছেন, বিষয়টা ততটাও হালকা নয়। আমার মনে হয় না আপনাদের খেয়াল রাখা উচিত ছিল। প্রেগনেন্সির এই কয়টা মাস একটু সতর্কতা নিয়ে চলা উচিত ছিল। আমি জানি না ওনার প্রেগনেন্সির জার্নিটা কেমন কাটবে, তবে বেশ ভালো কাটবে না এইটুকু বলতে পারি। তবে সতর্ক হয়ে চললে আশা করি কিছু হবে না। রক্তিমের মুখ গম্ভীর হলো। ঠোঁট চেপে জোরে শ্বাস ফেলেই বলে উঠল, হ্যাঁ, এরপর আর অসতর্কতা নিয়ে চলাফেরা করবেন না, আমি দিব না। কথাটা বলে উঠে দাঁড়ালো। মুচকি হেসে ডক্টরের কেবিন থেকে বেরিয়ে এসে অদ্রিজার উদ্দেশ্যে পা বাড়ালো। মিনিট দুয়ের মধ্যে পৌঁছালেও অদ্রিজার কাছে। বেঘরে ঘুমাচ্ছে, চোখজোড়া বন্ধ। রক্তিম মৃদু হাসলো সেই বন্ধ চোখজোড়া আর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে। হাত জোড়া অদ্রিজার কপালের কাছে নিয়ে ছোট ছোট চুলগুলো কপাল থেকে সরিয়ে সামনের চেহারাটায় বসানো। অদ্রিজার হাত দুটো মুঠোবন্দি করে নিয়ে চোখজোড়া বন্ধ করে সিক্ত করে বলে উঠল, ভালোবাসি তোমায় অদ্রি। কখনো বলতে পারবো কিনা এই সাংঘাতিক কথাটা জানি না, তবে ভালোবাসি।
তুমি কেন বোঝো না ভালোবাসাটা মুখে স্বীকার করতে হয়? আমার কোনো কিছু দেখেই কি বুঝে ওঠো না আমি তোমায় ভালোবাসি? কেন বোঝো না? কেন এই যুবকটিকে এখন আর ভালোবাসি বলো না? হ্যাঁ, ভুল করেছিলাম। ভুলটা তো আমি করে নিয়েছি করে। সৃষ্টিকর্তা আমার সাথে যেমনটা করেছিল, আমার যে এছাড়া আর কোনো উপায় ছিল না। আমি চেয়েছিলাম তুমি ভালো থাকো, তুমি সুন্দর জীবন লিড করো। কে জানতো তোমার সাথে আমার জীবন জড়িয়ে যাবে? তা প্রথম রাতে এমন কিছু ঘটে যাবে নেশার ঘোরে। তখন কেবল মনে হতো নেশার ঘরে ওই কাজটা আমার চরম অন্যায় হয়ে গেছে। যেখানে সারা জীবন আমি তোমার পাশে থাকতে পারবো না, সেখানে এমন কিছু করার অধিকার কি আমার ছিল? ছিল না। তবু আমি এই অনাধিকার চর্চা করে ফেলেছিলাম। আর এই অনাধিকার যাতে আবার না ঘটে, তাই তোমাকে বারংবার দূরে সরিয়ে রাখতে চেয়েছিলাম। তোমার জীবনের সাথে আমার জীবন না জড়া, এটা বারংবার চেয়েছি। কিন্তু সৃষ্টিকর্তা আমার সে চাওয়া পূর্ণ করল না। অত্রে তোমার জীবনের সাথে আমার জীবনটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে দিয়েছেন। আমি চাইলেও তোমার থেকে আলাদা হতে পারিনি। ভালোবাসি, ভালোবাসি তোমায়। প্লিজ আমার অন্তরের এই কথাটা বুঝে নিও, প্লিজ। কথাগুলো বলা শেষ করতেই অদ্রিজার চোখ জোড়া খুলল। সচল মস্তিষ্কে এতক্ষণের কথাগুলো আরও একবার ভেবে নিয়ে ঠোঁটে ঠোঁট চাপল। শরীরটা অল্প ক্লান্ত, তবে কথা বলতে পারবে। ঠোঁট জোড়া টেনে মৃদু গলায় বলে উঠল, কি আবার বলুন, ভালোবাসেন আমায়? রক্তিম চোখ তুলে চাইল। চোখ জোড়া দৃষ্টি মুহূর্তেই অপ্রস্তুত হলো। কি বলবে বুঝে না উঠতেই অদ্রিজার দিকে তাকিয়ে থাকার মাঝে অদ্রিজা আবারও বলে উঠল, কি হলো বলুন, ভালোবাসেন? বললে আপনাকে অদ্রি ডাকার অনুমতি দিয়ে দিও, প্রমিস। রক্তিম হালকা হাসলো, ঠোঁট টেনে মৃদু গলায় বলল, হ্যাঁ, ভালোবাসি, খুব আগে থেকে ভালোবাসি। আরও 1 বছর আগে আপনার মায়ের সামনে রায়মনের ওই ব্যবহারটা নাটক ছিল। রিমু ভালোবাসতো আমায় ঠিকই, কিন্তু তাই বলে রায়মন অতটা যখন বিহেভ আমার সাথে করবে না, এটুকু বুঝলেন আপনারা? যাই হোক, আমি সেবার আপনাদের পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিলাম মূলত অত্রয়াকে দেখার জন্য। রায়মন বলেছিল ওর দিকে কোনো পিচ্ছি মেয়ে ট্যাপট্যাপ করে তাকিয়ে থাকে, আর ও সেটা নিয়ে মজা নেয়। ব্যাস, সে মজার কাহিনী নিজ চোখে দেখার জন্য রায়মনের হাজার অনুরোধে অবশেষে হাজির হলাম সেখানে। ঠিক সেখানেই ঘটে গেল বিপত্তি। আপনি নামক রমণীকে দেখে সেখানে তপ্তা খেয়ে গেলাম। না, ঠিক তখন থেকে আমি আপনাকে ভালোবাসিনি। তখন শুধু ভালো লাগায় ছিল বোধহয়। আমি আপনাকে ফলো করতাম, আপনার চলাফেরা, কথাবার্তা সবটাই ভালো লাগতো। জানি না তখন ভালোবাসা তৈরি হয়েছিল কিনা, তবে বিষয়টা চট পাকলে অন্য জায়গায়। আপনার প্রতি ভালো লাগা বা ভালোবাসা যাই হোক, তার খোঁজে কোনোভাবে মিস্টার মাহমুদ জেনে গিয়েছিল আর ভেবেছিল আপনার সাথে আমার বিয়েটা দিয়ে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমার অতি খারাপ রূপ তার কাছে ভালো হয়ে যাবে বোধহয়। কিন্তু তিনি জানতেনই তার ছেলের ব্রেন টিউমার। তিনি অজান্তে যে একটা মেয়ের জীবন নষ্ট করে ফেলেছেন বুঝে ওঠেননি। আর আমি বিয়েটা করেছিলাম পিচ্ছে করে কথা ভেবে। ওদের জন্য ওই এরিয়াটা প্রয়োজন ছিল, আর ওই এরিয়াটা মিস্টার মাহমুদের আন্ডারে। তাই ওনার শর্ত অনুযায়ী বিয়েটা করা। ভেবেছিলাম বিয়েটাই তো, ডিভোর্স হয়ে গেলেই সবটা শেষ, আপনার জীবনও নষ্ট হবে না। কিন্তু বিয়ের প্রথম রাতে নেশার ঘরে যা হয়েছিল, তার জন্য আমি প্রতি মুহূর্তে ভুগেছি, প্রতি মুহূর্তে অপরাধ বোধে ভুগেছি। আপনাকে আমার থেকে দূরে সরানোর শত চেষ্টা চালালাম, কিন্তু পারলাম আর কোথায়। বাবা আমার কথাটা শুনে আমার মন ছুঁয়ে গেল। অনেক চেয়েও আপনার থেকে নিজেকে আলাদা করতে পারিনি আমি। সেই বাবা হওয়ার কথা ভেবে আমাকে আপ্লুত হয়ে গিয়েছিলাম। খুশিতে মাথা ফাঁক হয়ে গিয়েছিল আমার। সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম আপনাকে তো সহজে ছাড়া যাবে না। নয়তো ছেড়ে দিতেন? শুধুমাত্র বাবা হওয়ার আনন্দে টিকে আছে সম্পর্কটা? হ্যাঁ, ছেড়ে দিতাম, কারণ তখন আমার জীবনটা অনিশ্চিত ছিল। চাইনি অনিশ্চিত জীবনের সাথে আপনার জীবন জড়িয়ে যাক, আপনি কষ্ট পান। তাই তো দিহানকে বলেছিলাম আপনাকে আঁকলে দিতে। দিহান আপনাকে ভালোবাসত, সেই হিসেবে সে আপনাকে খুব ভালো রাখতে পারত। এই কথাটা মাথায় ঘুরপাক খেয়েছে। কেবল আপনাকে কষ্ট দেওয়ার জন্যই আপনাকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। অদ্রিজার মুখ চুকো এবার গম্ভীর হলো, কণ্ঠটা চরম রকম গম্ভীর রেখেই বলল, ঠিক আছে, মানলাম। ভালোবাসি, তখন থেকে কিংবা এখন। কবে ভালোবাসা শুরু হয়েছিল জানি না, তবে এটুকু জানি ভালোবাসা অদ্রিজা। অদ্রিজা মুখ ফোলালো, গম্ভীর স্বরে বলল, ঠিক আছে, আপনাকে অদ্রি ডাকার অনুমতি দিয়ে দিলাম। রক্তিম হাসলো, চোখ জোড়া সরু করেই অদ্রিজার দিকে তাকিয়ে থেকেই অদ্রিজার হাতে চুমু দিল। মুচকি হেসে বলে উঠল, আপনি জানেন আমি কতটা ভয় পেয়েছিলাম? কোনো ধারণা আছে আপনার? যদি আমার বেবিটা আর না থাকতো, আমার হয়তো স্বপ্ন কল্পনা সব যদি ভেস্তে যেত, ভেবে কলিজা কাঁপছিল আমার।
অদ্রিজা আধা শোয়া হয়ে বসে রইল। রক্তিমের কথাগুলো শুনেই চোখ বড় বড় করে চাইল। পাশে থাকা পানির গ্লাসটা থেকে পানিরটা ঢকঢক করে খেয়ে নিয়ে হালকা হেসে বলল, স্বাভাবিক তো, প্রত্যেক বাবারই তার সন্তানকে নিয়ে চিন্তা হয়। এর বাইরে অস্বাভাবিক কিছু তো করে বসেননি আপনি, তাই না জানারও বিষয় না এটা। আর হ্যাঁ, সরি, আমার আরেকটু সতর্ক হয়ে চলা উচিত ছিল। রক্তিম হালকা হাসলো। রুমের জানালার কাছে দাঁড়িয়ে পর্দাটা টেনে দিতে দিতে মুখ ফুলিয়ে জোরে শ্বাস ফেলে অদ্রিজার দিকে তাকালো। তারপর বিছানার পাশে টেবিলের ড্রয়ারটা থেকে ওষুধ নিয়ে এগিয়ে দিল অদ্রিজার দিকে। মুচকে হেসে বলল, এবার থেকে আপনার সমস্ত কিছুর খেয়াল আমি রাখবো, কেবল নিজের সন্তানের সেফটির জন্য, আর কিছু না। কিছু ভাববেনও না। অদ্রিজা ভ্রু কুচকে নিয়েই বলল, আর কি মনে করব, কি ভাববো মিস্টার রক্তিম মাহমুদ? আপনি আমায় ভালোবাসেন তা তো আমি অনেক আগে থেকেই জানি, সুইটার বলে দিয়েছিল। রক্তিম অবাক হলো। সুইটহার্ট তার থেকে কিছু লুকিয়ে গেছে ভাবতেই পারল না। রুম থেকে বার হয়ে গিয়ে আবারও কিছুটা সময়ে পার হয়ে রুমে ঢুকলো। অদ্রিজার চোখে মুখের দিকে দৃষ্টি ফেলেই বলে উঠল, আপনি খুবই অভদ্র অদ্রিজা। আমি আপনাকে এমনটা ভাবিনি। সুইট হার্টের থেকে কথা হাতিয়ে নিয়ে আমাকে চালাতে চাইছিলেন। আসলে বিপজ্জনক মহিলা আপনি। অদ্রিজা খিলখিল করে হাসলো। ঠিক তখনই সুইটহার্ট এসে দাঁড়ালো, হাতে ছোট্ট প্লেটটায় কেটে রাখা ফল অদ্রিজার দিকে এগিয়ে দিয়ে বলে উঠল, এটা কি করলে অদ্রি? জানতো এবার আমায় ভুল বুঝলো। ধুর, তোমার জান তোমাকে বুঝে, তুমি শুধু শুধু চাপ নিচ্ছ। রক্তিম হালকা হাসলো। সুইটহার্টের কাঁধে হাত দিয়ে মুচকি হেসে বলল, ইয়েস, তোমার জান তোমাকে ভুল বুঝতেই পারে না সুইট হার্ট। সুইটহার্ট হালকা হাসলো। ফলের প্লেটটা অদ্রিজার হাতে ধরিয়ে দিয়ে বলল, চট জলদি খেয়ে নাও অদ্রি, না বললে কিন্তু শুনবো না। অদ্রিজা মুখ ফুলিয়ে তাকালো। রক্তিম মৃদু হেসেই তার কাছে এসে বসলো। কণ্ঠ ফিচল করে বলল, আপনি কিন্তু বললেন না অদ্রিজা, ভালোবাসেন আমায়। অদ্রিজার মুখ চোখ আবারও লাল হলো লজ্জায়। নিঃশ্বাস ঘন হয়ে উঠল। আগেরবার যেমন এত সহজেই ভালোবাসি কথাটা উচ্চারণ করতে পেরেছিল, এবার বিষয়টা ততটাই জটিল। কণ্ঠ ভীষণ ভারী। সেই ভারী কণ্ঠেই এই ছোট্ট ভালোবাসি শব্দটি বের হওয়াটা যেন অনেক বেশি কষ্টকর। চোখজোড়া বন্ধ রেখেই জোরে জোরে নিঃশ্বাস ফেলল সে। বার কয়েক ঢোক গিলেই চোখজোড়া সেভাবে বন্ধ রেখে মৃদু কণ্ঠে বলল, ভালোবাসি, আমিও ভালোবাসি। রক্তিম এবার বাঁকা হাসলো। অদ্রিজার কপালে ঠোঁট জোড়া ছুঁয়ে দিয়েই ফিসফিসিয়ে বলল, আমি শতবার ভালোবাসি বলতে আমার জড়তা কাজ করবে না। ভালোবাসি অদ্রি, আমার হৃদয়ের ভেতরে থাকা সেই রমণী তুমি। তুমি নামক মেয়েটিকে বড্ড ভালোবাসি। আমার হৃদয় নিবাসী যে তুমি অদ্রি, ভালোবাসি।